ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে স্বাগত জানাচ্ছি। আমি তৌহিদ শান্ত। আজকে দিনভর বিভিন্ন ঘটনা ঘটেছে। আমরা বিষয় হিসেবে গুম ও মানবতা বিরোধী অপরাধ এইটা রেখেছি, তবে এর সঙ্গে আমরা আরও আলোচনা করব। গুমের বিষয়টি আলোচনা করব এই কারণ মানবতা বিরোধী অপরাধের একটি আইন সংশোধন করা হয়েছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংশোধন বিল 2026। সেই আইনে গুমকে সংযুক্ত করা হয়েছে অপরাধ, অর্থাৎ গুমের যে আলাদা গুম অধ্যাদেশ যেটি করেছিল অন্তর্বর্তীকালীন সরকার, সেটি আর রাখা হয়নি। এবং আইনমন্ত্রী বলেছেন এবং চিফ প্রসিকিউটর তিনিও বলেছেন যে এই গুম অধ্যাদেশটা আসলে অপ্রয়োজনীয়। এটি নিয়ে তো আলোচনা থাকবেই। আমরা গত মধ্যরাত না ভোরের দিকে সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরীকে আটক করতে দেখা গেল। তাকে আটক করে লালবাগের একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে এবং কারাগারে প্রেরণ করা হয়েছে তাকে। একই সঙ্গে আমরা যেটি দেখছি যে জ্বালানি তেল নিয়ে তো আলোচনা চলছেই। সংসদে জ্বালানি মন্ত্রী জানিয়েছেন, আবারও জানিয়েছেন তিনি গেল কিছুদিন যাবৎ বারবারই জানানো হচ্ছে, সরকারের পক্ষ থেকে বিভিন্ন জায়গা থেকে জানানো হচ্ছে যে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে, কিন্তু এখনও কিন্তু সংকট কমেনি। আর এরই মধ্যে সংসদের যে বিরোধী দল জামাত নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্য, তারা নতুন কর্মসূচি ঘোষণা করেছে গণভোটের রায় বা ফলাফল বাস্তবায়নের দাবিতে, এবং একই সঙ্গে এই জ্বালানি আর হামের বিষয়টিতে দুঃখজনক। আজকেও 10 জন শিশুর মৃত্যু হয়েছে এই হাম এবং হামের উপসর্গে। তো আমরা আলোচনায় আমাদের সঙ্গে আজকে রয়েছেন বিএনপির লক্ষ্মীপুর 1 থেকে নির্বাচিত সংসদ সদস্য সাদাত হোসেন সেলিম, আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং এনসিপি নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক ডাক্তার মোহাম্মদ আব্দুল আহাদ, আপনাকেও স্বাগত জানাচ্ছি। আমরা শিরোনাম দেখে আলোচনা শুরু করব। 24 ঘন্টায় দেশে হাম ও উপসর্গ নিয়ে 11 জনের মৃত্যু। রাজধানীর শিশু হাসপাতালে অস্বাস্থ্যকর পরিবেশে চলছে চিকিৎসা, বিড়ম্বনায় রোগীরা। গণভোটের রায় বাস্তবায়নে রাজপথে নামবে 11 দল, দাবি আদায়ে সভা সমাবেশ সহ বিক্ষোভের ডাক। শিরিন শারমিন চৌধুরীর রিমান্ড আবেদন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ আদালতের। ছাত্রদল নেতা ওয়াসিম হত্যায় 11 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। গুমকে অন্তর্ভুক্ত করে মানবতা বিরোধী অপরাধ বিলের সংশোধনী সংসদে পাস। জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ আছে সংসদের জ্বালানি মন্ত্রী। এবং ভেঙে দেয়া হলো বিসিবি পরিচালনা পর্ষদ, 11 সদস্যের অ্যাডহক কমিটি গঠন। বোর্ডের ভাবমূর্তি রক্ষাই প্রথম কাজ, বললেন কমিটির প্রধান তামিম ইকবাল। দর্শক শুনছিলেন শিরোনাম, আমরা আলোচনায় যাব। আলোচনায় আমরা যেহেতু আমাদের মধ্যে একজন চিকিৎসক আছেন, আমি একটু শুরুতে হামের বিষয়ে একটু জানতে চাই যে আপনারা দল হিসেবেও নিশ্চয়ই খোঁজ খবর করেছেন। সরকারের যে সদিচ্ছা নেই তা না, সরকারও এই বিষয়টিকে খুব গুরুত্ব দিয়ে নিয়েছে। আমি একটু চিকিৎসকের আঙ্গিকে যদি আপনি বলেন যে আসলে এই হামের এই পরিস্থিতিটা কেন এমন হলো। আমরা তো বহু বছর ধরেই এই যে 5টি টিকা দিয়ে আসা হচ্ছে, সেখানে তো আমাদের মনে হয় গেল 2-1 বছরের মধ্যে হাম মুক্ত ঘোষণা করার কথা ছিল। ধন্যবাদ। আসলে আপনি দেখবেন যে বাংলাদেশের যে মিজেলস, যেটাকে হাম বলি আর কি, মিজেলসের ইরাডিকেট ডিজিজ হিসেবে আমরা প্রায় একটা পর্যায়ে চলে গিয়েছিলাম, এবং টিকাটা শুরু হতো কিন্তু 9 মাস বয়স থেকে, এবং ফার্স্ট ডোজ 9 মাসে দেওয়া হয়, সেকেন্ড ডোজ 12 বা 15 মাসে দেওয়া হতো। কিন্তু আমরা যে পেশেন্টগুলো এখন পাচ্ছি, যে বাচ্চাগুলো আমাদের কাছে আসছে, তাদের কিন্তু 6 মাসের পর থেকে বা 9 মাসের আগেই কিন্তু অনেক পেশেন্ট আমরা পাচ্ছি। তার মানে কি, এই যে রোগের প্যাটার্ন, যে ভেরিয়েশন চেঞ্জ হয়ে যায়, যেরকম ভাইরাসের একটা টাইপ থেকে অন্য বিভিন্ন সাব টাইপ হতে পারে, এই যে মিউটেশন, এইটার কারণে কিন্তু আমরা
9 মাস বয়স থেকে যে টিকাটা শুরু করেছিলাম সেটা কিন্তু এখন আবার গত পরশুদিন থেকে 6 মাস বয়স থেকে দেওয়া শুরু হচ্ছে। কিন্তু আমার প্রশ্ন হলো, বাংলাদেশে যারা রোগতত্ত্ববিদ আছে, যারা ভাইরোলজি নিয়ে কাজ করে, যারা গবেষণা করে, অধিদপ্তর আছে IEDCR সম্ভবত। তো এই যে আমরা কোভিড সময়ে একটা ধাক্কা খেলাম, একটা পুরো মানে বিশ্বব্যাপী আলোচনা তৈরি হয়েছে যে হঠাৎ করে একটা ডিজিজ আসলে আউটব্রেক হলো, মহামারী আকারে আসলো, আমাদের প্রিভেনশনটা কোথায়, বা আমাদের রোগতত্ত্ববিদের আসলে কাজগুলো কি? আমরা কি তাহলে এই ভেরিয়েন্টটা আসবে, আমরা কি এটাকে আগে থেকে প্রিভেনশন করতে পারতাম না? আমরা গবেষণা করে যদি জানতে পারতাম যে না, এইটার ভ্যাকসিনটা আসলে 6 মাস বা তারও আগে থেকে দেওয়া উচিত, তখন কিন্তু আমরা ভ্যাকসিনটা এভাবে দিতে পারতাম। আরেকটা বাজারে যে কথাটা প্রচলিত আছে যে ভ্যাকসিন নাই, ভ্যাকসিন পাচ্ছি না, এটা আসলে সম্পূর্ণ সঠিক না। ভ্যাকসিন আসলে একটা ইরাডিকেট ডিজিজকে যখন আপনি ইরাডিকেট ঘোষণা করবেন, তখন আপনি এই ডিজিজটা থেকেই মুক্ত, তখন মানুষের জনসচেতনতাও কমে যায়। আমরা যখন ছোটোবেলায় ছিলাম বা আমরা যখন স্টুডেন্ট ছিলাম, তখন দেখেছি যে বিভিন্ন ইপিআই শিডিউলগুলো কিন্তু অনেক উৎসবমুখর পরিবেশে দেওয়া হতো, সবাই সাদা ক্যাপ বা লাল ক্যাপ পরে ইপিআই দিত বা এই ভ্যাকসিনগুলো দেওয়া হতো। এখন কিন্তু সেগুলো আমরা দেখি না। এবং আমাদের কাছে প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের যে প্রাইভেট হসপিটালগুলো আছে, এটা তো একটা কন্টামিনেটেড ডিজিজ, মানে সংক্রামক ব্যাধি, একজনের কাছ থেকে আরেকজনের কাছে যাচ্ছে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজনকে দেখলাম একটা পোস্ট দিয়েছে যে তার মানে এক কাজিনকে হসপিটাল থেকে হসপিটালে ঘুরছে, কিন্তু কোনো ধরনের কোনো আইসিইউ পাচ্ছে না, সরকারি হাসপাতাল গিয়েও পাচ্ছে না, সেখান থেকে ফেরত দেওয়া হচ্ছে। তাহলে আমার আসলে পলিসিটা কি? যে আমার একটা রুগী প্রাইভেট হাসপাতালেও ভর্তি নেবে না, সরকারি হাসপাতালেও আইসিইউ বেড নাই, তাহলে আমি বাংলাদেশের জনগণ হিসেবে কোথায় যাব? আপনি দেখেন আমাদের কোনো পলিসি নেই যে এরকম একটা সিচুয়েশন যদি হয় তাহলে প্রাইভেট ভর্তি নেবে না, সব লোড সরকারি হাসপাতালে যাবে। সরকারি হাসপাতালের লিমিটেশন, ঢাকা মেডিকেল কলেজে আইসিইউ বেড হতো ম্যাক্সিমাম 60, তাহলে এই সংখ্যা এই মুহূর্তে আসলে অ্যাডহক ভিত্তিতে কি ধরনের মানে কি ধরনের সিদ্ধান্ত নিচ্ছে সরকার? বা হ্যাঁ, আমরা গতকালকে আমাদের যে সদস্য সচিব আক্তার হোসেন স্বাস্থ্যমন্ত্রী মহোদয়কে প্রশ্ন করেছিলেন যে আসলে বাংলাদেশের হাম পরিস্থিতি নিয়ে তাদের এখন কি অবস্থা বা তারা কি ধরনের প্রিকশন নিয়েছেন। তিনি উত্তর দিয়েছেন যে ঠিক আছে, আমরা যথেষ্ট পরিমাণে আইসিইউর ব্যবস্থা করেছি সরকারি সেটআপে, এবং খুব অল্প খরচে একজন ফারহান নামে একজন ডাক্তারের কথা বললেন উনি, যে 300 টাকা খরচে অক্সিজেন সাপ্লাই দিতে পারে এরকম একটা ব্যবস্থা, যে প্রাইভেট সেটিংগুলোতেও হয়তো বা এই সাপোর্টটা। এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে আমরা তাহলে মানে বলছি যে অ্যাভেলেবল সিট আছে, কিন্তু বাজারে জনগণ কিন্তু যখন যাচ্ছে সরকারি হাসপাতালে তখন কিন্তু আইসিইউতে সিট নাই অ্যাকচুয়ালি। তাহলে মানুষ কেন প্যানিক হবে না? প্রাইভেট হাসপাতালগুলো ভর্তি নিচ্ছে না, তাহলে প্রাইভেট হাসপাতালের প্রতি সরকারের আসলে পলিসিটা কি? এই বিষয়ে সাদাত হোসেন সেলিমের কাছেও জানতে চাই আমরা। একটু সংক্ষেপে যদি বলেন যে আমরা দেখছি সরকার বিভিন্ন ধরনেরই যথেষ্ট গুরুত্ব নিয়েই কাজ করছেন, কি পরিস্থিতি এখন? অবশ্যই উদ্বেগজনক, যথেষ্ট উদ্বেগজনক। দিন দিন এটার সংক্রমণটা বাড়ছে, হাসপাতালগুলোতে হাহাকার, সিট পাওয়া যাচ্ছে না, আমরা নিজেরাও দেখছি, আইসিইউতে অভাব, এটা দেখছি আমরা। আসলে স্বাস্থ্যখাত নিয়ে বিগত দীর্ঘদিন যাবৎ এটা একেবারেই অবহেলা ছিল আর কি। সবচেয়ে মৌলিক যে গুরুত্বপূর্ণ আমাদের যেই চাহিদাটা, আমি একটু জানতে চাচ্ছি যে মানে অ্যাডহক ভিত্তিতে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিনা। এখন গেল সরকারের দায় তো অবশ্যই আছে, আর আপনারাও আসছেন খুব অল্প সময়, যে এমন যে খুব তুঘলকি কাণ্ড ঘটিয়ে ফেলতে পারবেন তা না, কিন্তু মানে ঠিক এই মুহূর্তে করা যায় যেটি, সেই ব্যাপারে কি অবস্থা? গতকালকে স্বাস্থ্যমন্ত্রী সংসদে একটা বিবৃতি দিয়েছে প্রশ্নোত্তর পর্বে আর কি। তিনি বলছেন সরকার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন, হাসপাতালগুলোতে আসন সংখ্যা বৃদ্ধি করার চেষ্টা করছেন, সমস্ত ডাক্তার হতে আরম্ভ করে যারা যারা আছেন প্রত্যেকের ছুটি বাতিল করা হয়েছে। সরকার একদম এই বক্তব্যটা দিয়েছে, আন্তরিকতাটা, হ্যাঁ আন্তরিকতা দেখাচ্ছে সরকার, এবং আপনার স্বাস্থ্যমন্ত্রী অথবা স্বাস্থ্য অধিদপ্তর সবাই মিলেই কিন্তু চেষ্টা করছে। বাট আপনার চেষ্টাটা খুব অপ্রতুল আর কি। আমার কাছে মনে হচ্ছে যে এই সময়ে এই ভয়াবহতা আসলে এটাকে খুব উদ্বেগজনক পর্যায়ে চলে গেছে। এবং এটা আসলে আমি যদি একটু অ্যাড করতে চাই যে এটা শুধুমাত্র গভর্নমেন্ট সেটিং ম্যানেজ করতে পারবে না। বাংলাদেশের এক্সিস্টিং যে সেটআপ আছে গভর্নমেন্ট হাসপাতালগুলোতে খুব অল্প পরিমাণে আইসিইউ সেটআপ আছে। এটা যদি রাষ্ট্রীয়ভাবে পলিসি না করা হয় যে প্রত্যেক স্টেক হোল্ডার প্রাইভেট সেটআপও তো রাষ্ট্র কি বা সরকার কি এখন সরকারের এখন উচিত হবে হাসপাতালগুলোকে কোভিডের সময় কিন্তু আমরা অনেক পারবে যে তাদের আইসিইউগুলো, হ্যাঁ আইসিইউতে একটা নির্দিষ্ট পরিমাণে তো পলিসি করে দেওয়া উচিত যে এই যে আপনার হসপিটালে 10% আইসিইউ তো অনেক
ব্যয়বহুল, এটি, Expensive. সাধারণ হ্যাঁ, মানুষের ভীষণ expensive. ঠিক আছে, কাছে নেয়ার মতো এখন করা কি দেশের সম্ভব? একটা ক্রাইসিস মোমেন্টে যদি আপনি তো বাংলাদেশের রাষ্ট্রীয় জনগণের টাকা দিয়ে ব্যবসা করছেন, দীর্ঘদিন তো ব্যবসা করেছেন, রাষ্ট্রের প্রয়োজনে আপনি কিছু ভর্তুকি দেন, আমাদের এটাই তো কোন হওয়া উচিত। বেসরকারি হাসপাতাল মানুষের জন্য কাজ করে? প্রত্যেকটার না, যে মানুষের জন্য সবসময় তো এরকম সামাজিক মহামারী তো সংগঠন সবসময় হিসেবে আসে না। একটাও নাই। মহামারী প্রত্যেক যুগে একটা বা দুইটা আসে। কোভিডে আমাদেরকে এসে দেখিয়েছে আমরা কত ধরনের ব্রোকেন সিস্টেমের মধ্যে না, দিয়ে কিন্তু যাই। আপনার এই মহামারী একদিন আপনি আসবে না, at আগুন least- এক সময় লাগে না, কিন্তু আগুনের আপনি- বিল তো করতে হয়। না, আপনি অ্যাটলিস্ট আইন করে বলে দিতে পারেন যাদের সামর্থ্য আছে, অনেকের সামর্থ্য থাকা সত্ত্বেও প্রাইভেট আইসিইউতে সিট পাচ্ছে এটা না। কি সরকারকে বলতে হবে? হ্যাঁ, তারপর আমরা আপনাকে করব। যাদের সামর্থ্য আছে তারা নিচ্ছে না, শতপ্রণোদিত নিচ্ছে না হতে তো, পারে না। তাহলে এটা আপনার পলিসি থাকতে হবে। কেন তাহলে প্রাইভেট হাসপাতালগুলো আইসিইউতে মানুষ ভর্তি নিচ্ছে না? আপনাকে পলিসিতে থাকতে হবে, বলতে হবে যে গভর্নমেন্টের পক্ষ থেকে মিনিমাম 10% বেড আপনাকে এই মানে প্যান্ডেমিক সিচুয়েশনকে ম্যানেজ করার জন্য আপনাকে এক্সট্রা রিজার্ভ রাখতে হবে। তাহলে তো এটা শুধুমাত্র এই লোডটা যদি গভর্নমেন্ট হাসপাতালে না, গিয়ে এখন পড়ে, আপনি তাহলে এই এটা তো গভর্নমেন্ট এখন হাসপাতালে আইন ম্যানেজ করার করে capability তারপর নেই। বলবৎ করতে যাওয়াটা আইন করে না, এটা নির্দেশনা হতে পারে, এটা বিভিন্ন ধরনের পলিসির মানে মাধ্যমে হতে পারে। তবে আমি মনে করি শুধুমাত্র সরকারি হাসপাতাল এই সিচুয়েশন ম্যানেজ করার মতো ক্যাপেবল, বা এখন পর্যন্ত ওই জনবল আপনার নাই, কি মনে হয় যে এখন পর্যন্ত সরকার ওই কাঠামো এই নেই। ধরনের অর্ডার দিলে স্কয়ার, ইউনাইটেড হাসপাতাল এরা এটি মেনে এগিয়ে আসবে? না, এগিয়ে আসবে সরকার, তো সব কিছুই পারে। সরকার তো এটা বলতে পারে যে আমাদের প্রাইভেট হাসপাতালগুলো যারা আছে তারাও এগিয়ে আসুক, দেখি না কারা আসে। যারা আসবে তা আমরা বুঝবো তারা বাংলাদেশপন্থী, যারা আসবে না তারা বুঝবো যে তারা বাংলাদেশকে নিয়ে শুধু যে ব্যবসায় আমরা করতে চাই, আমরা এই অনুষ্ঠান থেকেও আহ্বান জানালাম যে বেসরকারি যে সকল হাসপাতাল রয়েছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও কিন্তু এরকম একটি কথা বলেছিলেন যে বেসরকারি হাসপাতালের ডায়ালাইসিসের বিষয়গুলো তিনি এক সময় বলেছিলেন যে এই ধরনের রেশনিং করা যায় কিনা। যাই হোক, আমরা আলোচনায় আসবো। আলোচনায় তো আজকে খুবই ঘটনাবহুল দিন, ঠিক দিনের শেষ মুহূর্তে বিসিবি পরিচালনা পর্ষদ ভেঙে গেল এবং বিসিবিতে যেই কমিটি হলো সেই কমিটির সবই বিএনপির লোক। যাই হোক, এটি নিয়ে আমরা আলোচনা পরে করব। আমি একটু শাহাদাত হোসেন সেলিমের কাছে আসতে চাই। আপনাদের বলতে হলো যে বিএনপির নিয়োগ করা যে চিফ প্রসিকিউটর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের, তিনি বলছেন যে এই গুম অধ্যাদেশ অপ্রয়োজনীয় ছিল এবং আইনমন্ত্রী এই গুমকে মানবতা বিরোধী অপরাধের ভেতরে নিয়ে আসলেন। বিএনপির কোনো নেতা কি গুমের শিকার হয়েছে কিনা, বা গুমের এই অপরাধের দ্বারা বিএনপির কোনো নেতা কর্মী বা বিএনপির দল হিসাবে ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা? কি জানি, আমার তো জানা নাই। এখন আপনারাও জানা থাকলে বলতে পারেন। আমার তো মনে হয় বিএনপি, আমি জানতে চাচ্ছি আপনার কাছে। নিঃসন্দেহে জানেন, বিএনপির শত শত কর্মী গুম হয়েছে, খুন হয়েছে, লাশ খুঁজে পাওয়া যায়নি, এটা তো সবাই জানে, না জানার কিছু নেই। এখন গুমের একটা অধ্যাদেশের শুধুমাত্র অধ্যাদেশের চাইতে তো আমরা তো শাস্তিটা চাই। এখন গুমটাকে মানবতা বিরোধী অপরাধ, এটা অন্য কোনো অপরাধের চাইতে এটা মানবতা বিরোধী অপরাধ, একেবারে একদম একটা জঘন্য অপরাধ। এই অপরাধের সর্বনিম্ন শাস্তি হলো যাবজ্জীবন কারাদণ্ড, আর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। এই দুটো বিধান রেখে মানবতা বিরোধী অপরাধে গুমের শাস্তিটাকে সেভাবে নিয়ে আসছে। গুম তো কাউকে করার কোনো কারণ নাই, আপনি গ্রেপ্তার করতে পারেন এবং আপনার তাকে আইনের আওতায় আনতে পারেন, কোর্টে উঠাতে পারেন, আপনি রিমান্ড চাইতে পারেন, জেলে পাঠাতে পারেন, সব করতে পারেন। কিন্তু আপনি একজনকে গুম করে দিলেন, দিনের পর দিন আপনি তাকে লুকিয়ে রাখলেন, আপনি তাকে আয়না ঘরে রাখলেন, তারপর একসময় তাকে মেরে ফেললেন, এটা তো একেবারেই নিষ্ঠুর, নির্মম এবং একটা পৈশাচী একটা ব্যাপার। এটা তো রাষ্ট্র করতে পারে না। খুন এবং গুম, আমি দুইটার মধ্যে পার্থক্য করছি না। খুন এবং গুম আইনের ভাষায় আসলে এই দুইটার কোনটা ভয়ঙ্কর? না, মানে দুইটাই তো মানে ভয়ঙ্কর। আপনার খুনটা তো আপনি হয়তো তাৎক্ষণিকভাবে জেনে যাচ্ছেন যে একজনকে খুন করা হয়েছে, বা মানে তাকে পাওয়া যাচ্ছে, খুন করা হয়েছে। কিন্তু আপনি গুমের ব্যাপারটা তো দেখতে পাচ্ছেন যে এখন পর্যন্ত অনেক পরিবারে তাদের যেই আপনার বিভিন্ন রকমের সমস্যা জর্জরিত। আগে তো লাশ খুঁজে পাওয়াই যাচ্ছে না, মানে জানাজা পড়া যায়নি, তারপরে কবর জিয়ারত করতে পারছে না। এইসব ছাড়াও তারা উত্তরের দিকে মারা গেছে কিনা এটি তো সেটাও জানা যাচ্ছে না। তারপর উত্তরের দিকে আইনের অনেকগুলো সমস্যা আছে, এইগুলো নিয়ে তো এমনিই একটা অধিকার না, যে কোনো অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যাবে। সেটাই বলতেছি, উত্তরাধিকার অ্যাকাউন্ট ফ্রিজ হতে আরম্ভ করে সব বিষয়ে একটা সমস্যা।
এটা যে কত নিষ্ঠুর, নির্মম এবং পৈশাচিক, আমি তো আগেই বললাম যে এটা আসলে যেই পরিবারের সাথে হয়েছে সেই পরিবারটাই বুঝে। সুতরাং এখানে খুনের চাইতেও গুমটাকে আমি আরও ভয়ঙ্কর মনে করি, এবং এটা সরাসরি একদম সর্বনিম্ন শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড, সর্বোচ্চ হলো যে এটা আপনার মৃত্যুদণ্ড। যদি আপনার গুম, অনেক সময় যে বিগত সরকারের আমলে কেউ গ্রেপ্তার হলে তো আমরা খুব আতঙ্কিত থাকতাম যে আসলে তাকে স্বীকার যখন করছে না, 12 ঘন্টা পার হয়ে গেছে, খুঁজে পাওয়া যাচ্ছে না, কোন থানায় 24 ঘন্টা পার হয়ে যাচ্ছে, কোনো সংস্থা এটা দায় নিচ্ছে না, একবার ডিবি অফিসে, একবার এসবি অফিসে, একবার র্যাব অফিসে, এই যে মানুষের হয়রানিগুলো ছিল, এগুলো তো আমরা প্রত্যক্ষদর্শী। আমরা চাই না যে কোন রাষ্ট্র মানে কাউকে গুম করুক, আমরা চাই না রাষ্ট্রযন্ত্র তার ক্ষমতাকে মানে চিরস্থায়ী করার জন্য, ক্ষমতাকে প্রলম্বিত করার জন্য, ক্ষমতাকে উপভোগ করার জন্য ভিন্ন মতাবলম্বী হোক বা কাউকেই গুম করুক, এটা আমরা চাই না। আমরা এটা কঠিন শাস্তি চাই, এবং শাস্তি পাওয়াটাই তো বড় কথা। আইনটা সেটা কি গুম মানে গুম আইন বা গুমের আমরা শাস্তিটাকেই নিশ্চিত করতে চাচ্ছি। আচ্ছা, আমি এই যে আপনি নিজেই বললেন যে গুম হলে তার এই যে উত্তরাধিকারের বিষয়টি থমকে যায়, তারপর ব্যাংক অ্যাকাউন্টে সবকিছু, সর্বোপরি সে মারা গিয়েছে মানে কোনো সিদ্ধান্ত নেই, ওয়েটিং লিস্ট। এই 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 যে গুম অধ্যাদেশ আপনারা করলেন না, নিশ্চয়ই অনেক ভেবেচিন্তেই এই সিদ্ধান্ত নিয়েছেন। এই যে মানবতা বিরোধী অপরাধের এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে অ্যাক্ট যেটি সংশোধন করা হলো, সেটার মাধ্যমে কি গুম হওয়া ব্যক্তির পরিবার ওই সকল সমস্যার সমাধান পাবে? ওই সব সমস্যাগুলো চিহ্নিত করা হচ্ছে, এবং ওগুলোর একটা নির্দিষ্ট যে এতদিন মানে পরে এটাকে এই আইনের দ্বারা পাবে, এই আইনের দ্বারাই পাবে। এখন এগুলো নিয়ে চিন্তা ভাবনা হচ্ছে, কারণ আমাদের প্রায় 600 মানে গুমের তালিকা আছে, 600 জনের মতো গুম হয়েছে। তো তাদেরকে আপনার এই যে আইনগতভাবে যে জিনিসটা যে এখন পর্যন্ত উত্তরাধিকার বলেন, ব্যাংক বলেন, তার বলেন, এগুলো সমস্যা সমাধানের জন্য আপনার অধ্যাদেশের মধ্যে এগুলো আসছে। জি, ডক্টর আহাদ, আপনি দেখলেন যে আজকে এই গুমকে মানবতা বিরোধী অপরাধের অন্তর্ভুক্ত করা হলো, ঠিক আছে, এবং সেই আন্তর্জাতিক অপরাধ বিলের সংশোধনী 2026 পাশ হয়েছে, এবং আইনমন্ত্রী বলেছেন যে অনেকেই বিশেষ করে আপনাদের দল চেষ্টা করে যে বিএনপি গুমের বিচার চায় না, বিএনপি জুলাইয়ের বিরুদ্ধে এরকমের বলার চেষ্টা করে, সেই জায়গাতে এই বিলটি আসলে জবাব হিসেবে দাঁড়াবে, এটি বলেছেন আইনমন্ত্রী। আসলে দেখুন, আমি আসলে প্রথমে এই সংসদকে ধন্যবাদ জানাই যে গুমকে আসলে একটা অপরাধ হিসেবে এই সংসদ উত্থাপন করেছে। তবে ব্যর্থতার বিষয় হচ্ছে যে আমাদের গত অন্তর্বর্তীকালীন সরকার যে অধ্যাদেশ জারি করেছিলেন, এখানে কিছু স্পেসিফিক বিষয়ে আলোকপাত করেছিলেন যে গুম যে হচ্ছে এইটার একটা আইনি কাঠামো থাকতে হবে। গুম একটা অপরাধ, আমি এটা তালিকা করলাম, আমি আসলে গুম করলে এর মানে বিধানটা কি হবে, তার পরিবারের কি হবে, স্পেসিফিক আমি কোনো তদন্ত কমিশন করতে পারলাম না। তাহলে স্পেসিফিক বিষয়ে আমি যদি শুধুমাত্র আলোকপাত করলাম হ্যাঁ গুম একটা অপরাধ, তাহলে কি এই অপরাধটা বন্ধ হবে কিনা? আপনি যদি আইন তৈরি না করেন, আপনি যদি শাস্তি প্রদান না করতে পারেন, আপনি যদি মনে করেন যে একটা রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য কাউকে আপনি গুম করলেন, ঠিক একইভাবে আমি বলতে পারি যে মানে গত ফ্যাসিস্ট আমলের যারা গুম হয়েছে তারাও তো মনে করেছিল যে রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য এই ব্যক্তিগুলো হুমকি স্বরূপ, এই কারণে তাদেরকে আয়না করে বন্দি করেছে যাতে তারা রাষ্ট্রের কোনো ক্ষতি না সাধন করতে পারে। কিন্তু তারাই আবার এখন আমরা দেখতে পাচ্ছি তারা সংসদে গিয়ে অনেক গুমের শিকার আছে। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী নিজেও গুম হয়েছিলেন, আমাদের অনেকদিন ধরে আয়না ঘরে ছিলেন ব্যারিস্টার আরমান ভাই, উনি সংসদে আছেন। এরকম অনেক লোক আছেন, তারা কি আগের সরকারের ফ্যাসিস্টদের চোখে তারা রাষ্ট্রীয় হুমকির কারণ, এই কারণে তারা গুম হয়েছিল। ঠিক একইভাবে তারা আবার সংসদে আইন প্রণেতা হয়ে পার্লামেন্ট মেম্বার হিসেবে সংসদে গিয়েছে। ব্যাপারটা তো খুবই হাস্যকর এবং প্যারাডক্সিক্যাল। আপনি দেখলেন যে একই ব্যক্তি, হাস্যকর হচ্ছে যে কারো চোখে আপনি বলছেন যে রাষ্ট্রীয় নিরাপত্তার স্বার্থে কাউকে আপনি গ্রেপ্তার করতে পারবেন, মানে গ্রেপ্তার করে আপনি নোটিশ গ্রেপ্তার করতে পারবেন, তখন তো তার পরিবার জানলো না কে নিয়ে গেল। আপনি মনে করছেন রাষ্ট্রীয় নিরাপত্তার স্বার্থে তাকে জিজ্ঞাসাবাদ করা হলো, বাট আপনি জানেন না আপনি কোথায়, আপনার পরিবার জানেন আপনি কোথায়। এই যে একটা এখানে ডিলেমা আছে। আমার কাছে প্রশ্ন হচ্ছে যে আমার এখানে শ্রদ্ধাভাজন পার্লামেন্ট মেম্বার আছেন, যে গুম অধ্যাদেশ নিয়ে যে দীর্ঘ আলোচনা হয়েছিল এবং অধ্যাদেশ জারি করা হয়েছিল, এটার বিরুদ্ধে তো কারো কোনো প্রশ্নই থাকার কথা না। এখানে অধ্যাদেশে বলা হয়েছে যে গুম একটা স্বাধীন স্বতন্ত্র অপরাধ এবং একটা তদন্ত কমিশন স্বাধীন প্রতিষ্ঠানের মাধ্যমে, স্বতন্ত্র প্রতিষ্ঠানের মাধ্যমে তদন্ত করে তাকে
এই গুম কারা করছে এবং এর সাথে রাষ্ট্রীয় কোনো প্রতিষ্ঠান দায়ী কিনা, রাষ্ট্রীয় কোনো আইন শৃঙ্খলা বাহিনীর কেউ দায়ী কিনা, তাকে স্পেসিফিক যদি দায়ী থাকে তাহলে তাকে ওখানে শাস্তি বিধান করতে হবে এবং প্রমাণ করতে হবে হ্যাঁ ঠিক আছে আপনি এই প্রতিষ্ঠানে বা আপনি এই আইন শৃঙ্খলা বাহিনীর সাথে জড়িত আছেন, আপনি এই অপরাধে জড়িত এবং আপনার শাস্তির বিধান আছে। এভাবে যদি আপনি আইন না করতে পারেন তাহলে তো আলটিমেট আপনি বললেন হ্যাঁ এটা গুম, একটা তদন্ত হবে, গতানুগতিক প্রক্রিয়ার মধ্যে তদন্ত হবে, তারপরে তো এইটার আসলে শেষ কোথায়? এখন যে বিলটি আনা হলো, যে সংশোধনী আনা হলো, এর দ্বারাও তো ওই গুমের অপরাধেরই বিচার করা হবে। আপনি দেখবেন যে সংসদীয় কমিটি যে প্রস্তাব করেছে এটার মধ্যে তদন্ত কারা করবে, এক্সিস্টিং যে বিদ্যমান আইন আছে এটার মধ্যেই তদন্ত করবে, স্বাধীন কোনো প্রতিষ্ঠানের একে তদন্ত করবে না। আমি যদি ভুল না করে থাকি আমার কেন স্বাধীন প্রতিষ্ঠানের প্রয়োজন? হ্যাঁ, কারণ আপনি যদি এক্সিস্টিং কাঠামো দিয়েই তদন্ত করেন তাহলে আপনার রাষ্ট্রীয় যদি কোনো আইন শৃঙ্খলা বাহিনী এই গুমের সাথে জড়িত থাকে তাহলে এর স্বীকৃতি কে দিবে? আমরা আসলে জানতে চাই, আমার জনগণ জানতে চাই যে আপনার রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, রাষ্ট্রীয় আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ, আর্মি, এতদিন ধরে আমরা দেখেছি যে সদস্যগুলো ফ্যাসিস্ট আমলে তারাই গুম করেছে, তাহলে কোন প্রতিষ্ঠান, কোন তদন্ত কমিশন বলবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে অমুক ব্যক্তি আপনার সরকার গুম কি একটা মানবতা বিরোধী অপরাধ? অবশ্যই অপরাধ। আমি প্রথমে এই কারণে ধন্যবাদ দিয়েছি যে এটা সংসদে সেই ক্ষেত্রে এই মানবতা বিরোধী অপরাধ, ঠিক আছে আপনি মানলেন মানবতা বিরোধী অপরাধ, কিন্তু মানবতা বিরোধী অপরাধের পরে এইটার শাস্তির বিধানটা কোন প্রক্রিয়ায় হবে? আপনি আইনিভাবে কাকে দায়ী করবেন, কে এটার সাথে জড়িত এবং তার শাস্তি প্রক্রিয়া কি প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাবে, এইটা আসলে কিভাবে আপনি এখানে ব্যাখ্যা করবেন? এবং কে গুম করছে, এর সাথে কে জড়িত, এটা আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? এক্সিস্টিং মানে যেই কাঠামোতে ফ্যাসিস্ট হয়েছে, গুম করেছে, ওই কাঠামো দিয়ে কি আপনি গুম বন্ধ করতে পারবেন? নাকি একটা স্বাধীন তদন্ত কমিশন দরকার? আচ্ছা, আমরা একটা বিরতিতে যাব। বিরতিতে যাবার আগে আমি প্রশ্নটা রেখে যাই শাহাদ হোসেন সালিম, আপনি বিরতির পরে এসে বলতে পারবেন, ডক্টর আহাদ আপনি বলতে পারবেন যে গুম কমিশনের আন্তর্জাতিক গুম কনভেনশন, এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স কনভেনশন যেটি, সেখানে তো সিগনেচার করেছে, স্বাক্ষর করেছে বাংলাদেশ, এবং আপনি জানেন যে এই গুমের বিষয়টা ল্যাটিন আমেরিকার থেকে সবচেয়ে ভয়াবহভাবে দেখা দিল, তারপর এইটি সারা বিশ্বে। তো আলাদা অধ্যাদেশ করার গুরুত্ব কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারও দেখেছে, এবং ওই সময় বিএনপির নেতাকর্মীরাও যারা এটার শিকার হয়েছেন তারা তো বলেছেনই, এবং সেটার গুরুত্ব কিন্তু বলা হয়েছে। তারপরও কেন এই অধ্যাদেশ, এই আলাদা গুমের অধ্যাদেশটাকে ডিসলভ করে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অ্যামেন্ডমেন্ট বিল 2026-এর সাথেই যুক্ত করা হলো? এই জায়গাটি আমার জানার বিষয় থাকবে। দর্শক, আমরা 1 মিনিটের জন্য বিরতি নিচ্ছি, আমাদের সঙ্গে থাকুন। আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে। আমাদের অনুষ্ঠানটি ফেসবুক এবং ইউটিউব পেজে সরাসরি সম্প্রচারিত হচ্ছে, আপনারা চাইলে সেখানে কমেন্টের মাধ্যমে আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন। শাহাদ হোসেন সেলিম, আমি বিরতির আগে আপনার কাছে বক্তব্য রেখেছিলাম, প্রশ্ন রেখেছিলাম যে এই গুম কমিশনে, আন্তর্জাতিক গুম কনভেনশন যেটি, সেটিতে স্বাক্ষর করেছে বাংলাদেশ, এবং বিএনপি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, কোনো ডাউট নাই, এটা কোনো ধরনের। এরপরও আপনারা কেন মনে করলেন? কারণ এই অধ্যাদেশের মধ্যে কিন্তু বিস্তারিতভাবে, এবং গুম একটি অন্য রকমের অপরাধ, এর সাথে অন্য অপরাধগুলোর বেশ কিছু অমিল রয়েছে, মানে পার্থক্য রয়েছে, সেই জায়গাতে আপনারা কেন এই অধ্যাদেশটাকে ডেমোলিশ করলেন বা ডিসলভ করে দিলেন? দেখুন, গুম সংস্কৃতিটা তো আওয়ামী লীগ সরকার আমলেই হয়েছে। স্বাধীনতা উত্তর আগামীতে কোনো সরকার যে করবে না তার তো কোনো নিশ্চয়তা নেই। আগামীতে কোনো সরকার করবে না বলতে আগামীতে কোনো সরকার করার প্রয়োজন হবে না। আর আওয়ামী লীগ সরকারের পরিণতি দেখার পর এটা করার দরকার হবে না। এটা বলতে পারি, কারণ এটা বলতে পারি যে গত সরকার এটা গুম কারা করেছে, কিছু সাইকোপ্যাথ, একদম মানসিকভাবে, মানে মানসিক রোগী ছাড়া কাউকে আয়নাঘরে মাসের পর মাস বন্দি করে রাখে কোনো কারণ ছাড়া হতে পারে? শেখ মুজিবের শাসনামল দেখেছি আমরা, তারপর এরশাদের শাসনামল দেখেছি, কোনো শাসনামলে তো এই কথা হয়নি। বিএনপি শাসনামলে তো আপনি বলতে পারবেন না যে একজনকে গুম করা হয়েছে, একজন, নট এ সিঙ্গেল ওয়ান। এটা আওয়ামী লীগ থেকে শুরু হয়েছে। আপনি যখন অপরাধীকে গ্রেপ্তার করবেন, গ্রেপ্তার করার পরে 24 ঘন্টার মধ্যে তাকে আপনি আদালতে হাজির করবেন, এটাই তো নিয়ম, এটাই তো আইন। আমরা আওয়ামী লীগ আমলে দেখতাম যে মানে বেশ কিছুদিন সে নাই, তারপর হঠাৎ করে রাস্তা পাওয়া গেল, তারপর অথবা তাকে থানায় হস্তান্তর করলো। এই ধরনের একটা বাজে একটা কালচার আওয়ামী লীগের সময়ে গড়ে উঠছে। এটা আর কোনো সরকার আমলে হবে এটা মনে করার আমরা সুস্থ মাথায় এটা চিন্তা করছি না।
গুমটাকে অবশ্যই আমরা একটা মানবতা বিরোধী অপরাধ মনে করছি, অন্য কোনো অপরাধের চাইতে এটা আরও ভয়াবহ অপরাধ, এবং সেই অপরাধের সর্বনিম্ন শাস্তিটা আমরা বিধান করেছি। পাশাপাশি অতীতে গুমের শিকার যেসব পরিবার, সেসব পরিবারকে আইনি সহায়তা করার জন্য আইন সংশোধনেরও আমরা উদ্যোগ গ্রহণ করেছি, এবং এটা অধিকতর যাচাই বাছাই করে এটা আজকে যেমন আমাদের সংসদীয় মানে কমিটিতে আমাদের আলোচনা হয়েছে, এই বিষয়টা নিয়ে আমরা বিশেষ করে 4-5টা অধ্যাদেশ নিয়ে আমরা আরও অধিকতর যাচাই বাছাই করে তারপরে এটার ব্যাপারে একটা সিদ্ধান্ত নেব। সুতরাং এটা আসলে বিরোধিতা খাতিরে বিরোধিতা করা তত্ত্ব মানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রত্যেকটা অধ্যাদেশকেই যে আইনে পরিণত করতে হবে এমন তো না, 2-4টা তো না, মানে প্রত্যেকটা একটা- অধ্যাদেশের কথা বলছি না, না, বলছি। আমরা বিশেষভাবে গুমের এটা কথা বলছি। না, আর গুমটাকে গুম তো- যে শুধুমাত্র সরকারি করবে তা না, ভেস্টেড ইন্টারেস্ট যাদের আছে সেরকম গোষ্ঠীও সেজন্যই তো আমরা বড় বড় অনেক শক্তিশালী গোষ্ঠী দেখেছি, মাফিয়া বলা হয় যে মাফিয়া গোষ্ঠীরা, তারা অনেক সময় ভেস্টেড ইন্টারেস্টের জন্য গুম তো করতেই পারে, তুলে নিয়ে যাওয়া তো হতেই পারে। এইটা এক সময় পার্বত্য চট্টগ্রামের শান্তি বাহিনী গুম করতো, এটা গুম করার পরে তারা একটা মানে অর্থ এগুলো নিয়ে ছেড়ে দিত। এরকম দিনের পর দিন গুম করা বা গুমের পর একদম লাশ খুঁজে পাওয়া যায়নি, এরকম ঘটনাটা ঘটেনি। এটা যেটা ল্যাটিন আমেরিকায় কিন্তু মাফিয়ারাই এরকম না, গুম করতো। ল্যাটিন আমেরিকা সহ ইটালি সহ আপনার এগুলো তো একটা আছেই, ইটালি তো এটা অনেক বেশি আছে। তারপর ল্যাটিন আমেরিকার প্রায় প্রত্যেকটা দেশের মধ্যে এই ঘটনাগুলো কলম্বিয়া, আছে, চিলি, এগুলো। একদম মানে আছে, ব্যাপকভাবে আছে। আমাদের এখানে একদম আওয়ামী লীগের আমলে এটা ব্যাপক মাত্রা হয়েছে। এটা মানসিক সাইকোপ্যাথ কয়েকজন মিলে এটা করা ছাড়া কোনো সুস্থ মস্তিষ্কের এবং আইনের প্রতি ন্যূনতম শ্রদ্ধাশীল কেউ এটা করতে পারে না। আমরা তো গুমের বিচারটাকে আপনার মানবাধিকার হরণের বা মানবাধিকারের আওতায় এনে আমরা বিচারটাকে নিশ্চিত করছি, শাস্তিটাকে নিশ্চিত করছি, এবং এই নিশ্চয়তাও আমরা প্রদান করছি যে ভবিষ্যতে কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেন চিন্তার মধ্যেই না আসে, মানে রাষ্ট্রের কোনো প্রয়োজনে তো কাউকে গুম করার কোনো কারণ নেই। আপনি যদি মনে করেন যে কেউ রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের সাথে জড়িত, আপনি যদি মনে করেন যে কেউ সরকার বিরোধী কর্মকাণ্ডের সাথে জড়িত, তাহলে আপনি তাকে গ্রেপ্তার করতে পারেন যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে। এইগুলো তো কোনো কিছুই গত সরকার আমলে পালন করা হয়নি। আর এই সরকারে মাত্র 1.5 মাস গেছে, আপনি এই সরকার সম্বন্ধে এখনই আলোচনা করতে পারছেন না, না। এই সরকার সম্পর্কে বলছি না, সেটাই বলতেছি। আগামীতে যে কেউ সরকারের কথাও বলছি না, আমি আসলে বলছি যে অন্য ভেস্টেড ইন্টারেস্টের ভবিষ্যতে- কেউ কি করতে পারে না, যে একদমই গুম হবেই না, যদি এটা? না আমি আপনার নিশ্চয়তাটা কিভাবে, মানে কিসের উপর ভিত্তি করে আপনার বলছেন? কথাটা আমি বুঝতে পারছি বা আমরা ধরতে পারছি যে শুধু আইন শৃঙ্খলা বাহিনী না বা রাষ্ট্র কারণে না, কোনো একটা সন্ত্রাসী গোষ্ঠী মানে মুক্তিপণ আদায়ের জন্য অথবা অন্য কোনো উদ্দেশ্যমূলকভাবে কাউকে গুম করলে তো সেটা গুমের শাস্তির একটা অপরাধ, মানবতা বিরোধী অপরাধ, এবং এই অপরাধের শাস্তি নিশ্চিত। এটা তো হয়ে গেছে, এটা তো আইনেই পরিণত হয়ে যাচ্ছে। সেটাকে কি মানবতা বিরোধী অপরাধ হিসেবে গণ্য করে তারপর বিচার হবে? অবশ্যই বিচার হবে, কারণ মানে গুম- ভেস্টেড যে কেউ হ্যাঁ, একজনকে তুলে নিয়ে গেছে, আপনার এটা তো অবশ্যই নাকি আপনার গুমটা এখানে আলাদা অধ্যাদেশ থাকলে না, সুবিধা আলাদা হতো? আমি আপনার জানি না, এটা তো এটা আইনের এটা মানবতা বিরোধী অপরাধ। এটা তো যেসব আইনজ্ঞরা চিন্তা করেই এটা সংসদীয় কমিটি গঠিত হয়েছে, সংসদীয় কমিটিতে বাঘা আইনজীবীরা ছিল, তারা আলাপ আলোচনার ভিত্তিতে আমাদের সামনে এটা উপস্থাপন করেছে। ডাক্তার আহাদ, আমি শাহাদ হোসেন সেলিম বলছেন যে আগামীতে আসলে বাংলাদেশে এই গুম হওয়ার কোনো কারণ নেই, এই ধরনের একটা নিশ্চয়তা তারা ভাবছেন। হ্যাঁ, অবশ্যই, যে সরকার কেন এই ধরনের কাজে যাবে, এটা তো আসলে চিন্তারও বাইরে ছিল। জি, ধন্যবাদ। আসলে আপনি দেখেন যে আমাদের শাহাদ ভাই বললেন যে কিছু সাইকোপ্যাথ মিলে আসলে এই গুমের প্রক্রিয়াটা শুরু করেছে। যখন একটা রাস্তা তৈরি হয়ে যায়, এই রাস্তাটা আসলে তখন সবাই দেখে ফেলে আর কি। হ্যাঁ, তো অনেকেই আছে যারা এই আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যেই অনেকেই হয়তো রয়ে গেছে যারা এই গুমের প্রক্রিয়ার সাথে জড়িত ছিল। আমরা মানে কিছু মানুষকে হয়তো আইডেন্টিফাই করেছি। ঘটনাগুলো কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী করেছে না তাদেরকে করানো হয়েছে, অর্ডার করা, ঠিক আছে, মানে আইন শৃঙ্খলা বাহিনী করেছে, আমরা দেখেছি, করানো হয়েছে ফ্যাসিস্ট রেজিম দিয়ে। এখন আমরা দেখতে পাচ্ছি যে তাদের আসলে যারা গুম হয়েছে, গুমের পরিবার আসলে এইটাকে আশ্বস্ত কিনা, এই যে অধ্যাদেশ বাতিল করা হলো এবং তারা তো কনসার্ন, গুমের পরিবারটাকে আশ্বস্ত কিনা এই সংসদের যে আইন পাশ হলো যে গুম একটা অপরাধ, এই অপরাধ হিসেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যুক্ত হলো, কিন্তু এটার মাধ্যমে তারা বিচার পাবে কিনা, এটার মাধ্যমে পরবর্তীতে কোনো রাজনৈতিক নেতৃবৃন্দ কিংবা উদ্দেশ্যপ্রণোদিতভাবে কাউকে গুম করা হবে কিনা, এইটাতে জনগণ আশ্বস্ত কিনা, এইটা আসলে প্রশ্ন সামনে আমরা দেখব। আমাদের সমালোচক বললেন যে কিছু সাইকোপ্যাথ এটা করেছিল, আসলে সাইকোপ্যাথ তো যুগে যুগে থেকেই যাবে, এইটার আসলে নিশ্চিতভাবে বলা যায় না যে কখনো গুম হবে না। তবে এই গুম কারা করছে, এই প্রক্রিয়ায় আমার বারবার কনসার্ন হচ্ছে যে তদন্ত কমিশন যদি গতানুগতিক ধারার মধ্য দিয়ে যায়, তাহলে যেই স্রোত ওই আগের স্রোতেই গা ভাসায় দিবে এবং এই প্রক্রিয়াটা আসলে বন্ধ হবে না। তাই আমরা বলতে চাই যে
দেখেন অধ্যাদেশের মধ্যে কিন্তু ইলাবোরেট আলোচনা ছিল যে ক্ষতিগ্রস্ত পরিবার কতটুকু ক্ষতিপূরণ পাবে, যারা ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য সাক্ষী দিতে যাবে তাদের সিকিউরিটিটা কি থাকবে, এবং তারা আসলে অধ্যাদেশটা কি একদম অবিকল অবিকৃতভাবে এটা এই আইনের এই বিলের মধ্যে ঢুকে গেছে নাকি না সেখানে বেশ কিছু পরিবর্তন করা অধ্যাদেশ তো হয়েছে? অলরেডি বাতিল। অধ্যাদেশের কিছু অংশ নিয়ে একটা আইন হয়েছে, কিন্তু অধ্যাদেশে অনেকগুলো অংশ ছিল যেগুলো আমাদের জন্য খুবই প্রয়োজনীয় ছিল, যেটা কিনা হয় নাই। এই কারণে আসলে কনসার্ন গুম পরিবার থেকে আমরা কথা বলেছি, সবাই কনসার্ন অ্যাকচুয়ালি যে আসলে এইটা যে করলো এটার মধ্যে অনেকগুলো, ঠিক আছে আপনি গুমের তালিকা করলেন, গুমকে স্বীকৃতি দিলেন, ঠিক আছে আপনার গুম হয়েছে, কিন্তু এটাতেই আপনার আসলে পরিপূর্ণ শাস্তি হবে কিনা, বা কারা এটার সাথে জড়িত আছে তারা আসলে ঠিকমতো বিচারটা পাবে কিনা, তাদের মানে পরিবারটা ক্ষতিপূরণ ঠিকমতো পাবে কিনা, এই জিনিসটা আসলে এখনো বুঝতে ক্লিয়ার পেরেছি। হয়নি। আমরা এই বিষয়টি নিয়ে অবশ্য মাত্র তো আইনটি পাশ হলো, আগামীতে নিশ্চয়ই এটি নিয়ে আইনজীবীরাও কথা বলবেন, প্রয়োজন হলে তো এই সংসদ তো আছে, এই সংসদের তো আইন পাশ করার ক্ষমতায় আছে। আমরা আরেকটি বিষয়ে যেতে চাই, দিনের একদম শেষ ভাগে এসে দিনের শুরুতে আমরা দেখলাম যে শিরিন শারমিন চৌধুরী আটক হলেন, যাই হোক তাকে একটি মামলায় গ্রেপ্তার দেখানো হলো। আমরা বেশ কিছু বিষয় সামনে এসেছে যে তিনি আসলে এতদিন কোথায় ছিলেন। আমরা একটি তালিকা দেখেছিলাম যেটা সেনাবাহিনী আইএসপিআরের দেয়া, সেখানে তিনি নিরাপত্তার জন্য সেনাবাহিনীর কাছে ছিলেন, তারপর তিনি পদত্যাগপত্র পাঠান এবং তিনি এখন হঠাৎ করে কেন গ্রেপ্তার করার প্রয়োজন, গ্রেপ্তারের জায়গা থেকে আমি আরেকটি বিষয় সাদাত হোসেন সেলিম আপনার কাছে জানতে চাই। তিনি যেভাবেই হোক তিনি কিন্তু সাবেক স্পিকার ছিলেন, এবং তাকে যে এই যে এবং একজন নারী, আমরা দেখেছি বেগম খালেদা জিয়ার সাথে কি করা হয়েছে, তার জামিন আবেদন নামঞ্জুর করা হয়েছে বারবার, তো বিএনপিতে এটা ভালো জানে। তো সেই ক্ষেত্রে এই যে শিরিন শারমিনের এই আদালতে নেয়া এবং সেখানে তিনি পড়ে গেলেন, তাকে এই জায়গাগুলো কি সরকারের পক্ষ থেকে আরেকটু সুষ্ঠুভাবে করা যেত না? যে একজন তিনি সাবেক স্পিকার। না, অবশ্যই যেত। তিনি সাবেক স্পিকার, একজন মহিলা, একজন মানে যে অপরাধ যাই করে থাকুক, অপরাধ তো অবশ্যই করেছে। আপনার গণহত্যার সাথে জড়িত ছিল, এই ব্যাপারে কখনোই মানে সংসদে হোক কোনো আলোচনা করে নাই, বিনা ভোটে নির্বাচিত হয়ে সংসদ পরিচালনা করেছেন, এগুলো অনেক মানবতা বিরোধী অনেক অপরাধ আছে। তারপরেও তাকে কোর্টে উপস্থাপনা অথবা আপনার কোর্টে থেকে তাকে কারাগারে প্রেরণ করার মধ্যে দিয়ে আরও সতর্ক হলে, যেটা পড়ে গেছেন, যেটা মানে অনেকেই এটা নিয়ে কথা বলছে। মানে এই সরকার কি আওয়ামী লীগ সরকারের সঙ্গে কম্পিটিশনে যাবে এইগুলো বিষয়ে, যে তারা কেমন আদালতে কি নির্যাতন করেছিল বিএনপি নেতাদের মধ্যে, সেই কারণে এই সরকারও তাই করবে? গত 1.5 মাসে কি এরকম কোনো কিছু মনে হয়েছে? আমি জানতে চাই যে এরকম একটা পরিবর্তন দেখছেন না সর্বত্র? সর্বত্র একটা পরিবর্তন, সরকার পরিচালনার ক্ষেত্রে সর্বত্র একটা পরিচালনা দেখছে, মানে একটা দেখছেন তো একটা পরিবর্তন দেখছি দেখি তো আমার মানে চাওয়াটাও বেশি। হ্যাঁ, আমাদের চাওয়াটাও বেশি, জনগণের চাওয়াটাও বেশি, আমরা যারা আছি আমাদের চাওয়াটাও বেশি। আমরা মনে করি যে আমরা তো মানে গত সরকারের কোনো কর্মকাণ্ডকে সমর্থন করতে পারি না, গত সরকারের যে কোনো কর্মকাণ্ডকে তো আমরা অবশ্যই নিন্দা করি, এবং গত সরকারের কোনো কিছুকে আবার হুবহু অনুসরণ করুক সেটাও চাই না। আমি আদালতের মানে তাকে উপস্থাপনা এবং এর মধ্যে দেখেছি আইন প্রয়োগকারী সংস্থা আরও সতর্ক হলে, মানে এই যে আরও মানে সেখানে যে স্লোগান পাল্টা স্লোগান ইত্যাদির মধ্যে দিয়ে মানে তাদেরকে আরও সতর্ক হওয়ার দরকার ছিল, আরও মানে ইয়ে করার দরকার ছিল। আমরা তো এটা 111 সময় দেখেছি, মানে নেতৃবৃন্দকে যে পর্যায়ে কোর্টে মানে হাজির করা হতো, যেভাবে দেখেছি আসামি তাকে দাফন করা হয়েছে, সেইখানে গিয়ে সেই কবরের উপরে হামলা করা হয়েছে, আমরা কিন্তু এটি দেখেছি গেল 15-17 বছরে। ফাঁসির আসামির তো তার বিচার কার্যকর হয়ে গেছে, আপনি কবরে গিয়ে হামলা করতে পারেন কিনা জানি না, এটি তো সরকারেরও দেখার। কিন্তু এইখানে এখনো আমরা কি সেই দিকে যাব কি না? না, নিশ্চয়ই আপনার সেদিকে যাওয়ার তো কোনো প্রশ্নই আসে না, কোনো সুস্থ মস্তিষ্কের লোক এটা চিন্তা করতে পারে না। আমি আবারও বলছি, গত সরকার প্রধান ছিল মানসিক সাইকোপ্যাথ, এবং তার এই সাইকোপ্যাথটা কিন্তু ডাক্তার সাহেব বলতে পারেন এটা সবার মধ্যে সংক্রমণ হয়েছে। নাইলে আপনি ফাঁসি দিয়েছেন, মৃত্যুদণ্ড দিয়েছেন,
তারপরে গিয়ে আবার তার কবরে হামলা করেছেন, এগুলো কিছু চিন্তা করা যায়? জি। রাজনীতিটাকে কোন পর্যায়ে নিয়ে চলে গেছে? বিরতিতে যাব আপনাকে এই শিরিন শারমিনের বিষয় নিয়ে কোনো আলোচনা থাকলে আমি 1-1.5 মিনিটের মধ্যে যদি আপনি সংক্ষেপে একটু বলতেন। জি, ধন্যবাদ। বিরতির আসলে পর আবার অন্য বিষয়ে প্রত্যেকটা মানুষেরই ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে বলে আমরা মনে করি। তবে বিগত সময়গুলোতে তারা আসলে যে পরিমাণ গণহত্যা করেছে, আপনারা যদি চোখের সামনে দেখেন, আমি আসলে সব জায়গায় বলি একটা কথা, যে আমি ঢাকা মেডিকেল কলেজ নিউরোসার্জারি ডিপার্টমেন্টে ছিলাম পুরা জুলাই আগস্ট মাসে। তখন আসলে যেই বেদনা দেখেছি, যেই মানুষের লাশগুলো দেখেছি, এই গণহত্যার জন্য কিন্তু তাদের বুকটা কাঁদে নাই। তো এটা আসলে আপনি বলতে পারেন যে একটা জনগণের একটা আউটব্রেক। এটা মানে যারা আইন শৃঙ্খলা বাহিনীতে আছে বা যারা জনগণ বাইরে আছে, তাদের একটা ক্ষোভের বহিঃপ্রকাশ আপনি কাইন্ড অফ বলতে পারেন। তবে আমি মনে করি যে প্রত্যেকটা মানুষের ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে, তাকে অবশ্যই তার জায়গা থেকে যথেষ্ট গণহত্যার সময় মানে কাঁধে নেয়। এখন কি কারোর মধ্যে ন্যূনতম কোনো অনুশোচনা দেখছেন? A to Z এবং কারোর মধ্যে তাদের অনুশোচনা? কোনো ধরনের কোনো মানে নেতাকর্মীদের অনুশোচনা নাই। এবং আপনি ইভেন তো দেখবেন যে সাকিব আল হাসানের মতো একজন ক্রিকেটার, যাকে কিনা বিএনপি গভর্নমেন্ট মনে করছে আবার তাকে বাংলাদেশে এনে ক্রিকেট খেলানো উচিত, সে বলছে যে আমি যেহেতু আমার দল এখন নিষিদ্ধ, রাজনৈতিক কার্যক্রম নাই, আমি এখন খেলবো এবং যদি কখনো দল ফিরে আসে তাহলে আমার কেরিয়ার শেষ করে আমি আবার রাজনীতি করব। তার মানে মিনিমাম তো রিগ্রেট নাই। এই যে 1500-র অধিক মারা গেল, হাজার হাজার পঙ্গু হলো, এই মানুষগুলো, ফ্যামিলিগুলো শেষ হয়ে গেল, আসলে এটার জন্য মিনিমাম কোনো অনুশোচনা আছে কিনা তাদের জন্য? জি, আমরা বিরতিতে যাচ্ছি। তবে বিরতি থেকে ফিরে আমরা দুটো বিষয় নিয়ে আলোচনা করব। অবশ্যই জ্বালানি সংকটের জায়গায় আমরা একটু ইরানের বিষয়ে আলোচনা যাব, যে প্রেসিডেন্ট ট্রাম্প বেশ কিছু কথা বলেছি কিছুক্ষণ, আর বিসিবির যে সভা ভেঙে দেওয়া হলো, এটি নিয়েও আলোচনায় থাকতে পারে। দর্শক আমাদের সঙ্গেই থাকুন, 1 মিনিট পরে আবারও ফিরছি। পরে স্বাগত ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে। আমরা একটু গণভোটের বিষয়ে আসতে চাই, যে এই জুলাই সনদ নিয়ে তো আলোচনা চলছে এবং বিরোধী দল কিন্তু 4 দিনের সম্ভবত 4 দিনের কর্মসূচিও দিয়েছে এবং তারা মহানগরীতে এবং জেলায় জেলায় বিক্ষোভ করবে। আমি ডাক্তার আহাদের কাছে আগে আসি, যে খুব কি দরকার ছিল এখনই রাজপথে নামার প্রয়োজন পড়েছে? কারণ সংসদ অধিবেশন চলছে, আর বিএনপি সরকারও তো বলছে যে তারা তো জুলাই সনদের বিরুদ্ধে না, মানে সরকার যা বলছে আমি সেটা বলছি। জি, জুলাই সনদের আসলে আপনি অনেকগুলো অধ্যাদেশ আছে আপনি অ্যাডপ্ট করছেন, কিন্তু মেইন যে অধ্যাদেশগুলো আপনি দেখুন, যে এটার জন্য কি রাজপথে যাওয়াটা এতটা জরুরি ছিল কিনা? আসলে সংসদের রাজপথ তো শেষ মুহূর্তে যায়। সংসদের কোথায় যাবে? সংসদের ডিবেট করে তো হচ্ছে না, মিডিয়ায় আমরা কথা বলছি, টকশোতে কথা বলতে হচ্ছে না, শেষ ভরসা তো রাজপথ। আপনি দেখুন যে বড় বড় যে প্রতিষ্ঠানগুলো শেষ হয়ে গেছে, দলীয় সময় শেষ হয় নাই, বাট রাজপথে মানে আমরা তো রাজপথ বন্ধ করে আন্দোলন শুরু করি নাই, রাজপথে থেকে মেসেজ দেওয়া গভর্নমেন্টকে যে না, দিস মাস্ট শুড ডান। আপনি চিন্তা করে দেখুন বাংলাদেশে এই যে নিয়োগগুলো হলো আর কি, হ্যাঁ, বিভিন্ন ইউনিভার্সিটিগুলোতে, যেটা কিনা একটা জাতির মেরুদণ্ড, ভিসি যে নিয়োগগুলো হলো, এগুলো কিন্তু প্রত্যেকটা দলীয়করণ। একজন শিক্ষক, একটা দল ক্ষমতা আসলে সেই দলেরই হয়। এখন যদি আপনার যে ভিসি হওয়ার জন্য, একটা প্রতিষ্ঠানের প্রধান হওয়ার জন্য যদি আপনার ক্রাইটেরিয়া হয় আপনাকে ওই দলের লেজুর হইতে হবে, এটাই আপনার যোগ্যতা, তাহলে আসলে এই বাংলাদেশ তো কোনো পরিবর্তন হলো না। এটা তো আগে যেরকম ছিল ওইভাবে চলছে। এইটা বাদ দিয়ে আপনি দেখেন আজকে বিসিবিতে যে মানে নিয়োগ হলো, বিসিবি বোর্ডের যারা মেম্বার হলেন, চেয়ারম্যান হলেন, দেখেন বিসিবির সভাপতি তামিম ইকবাল, সে অনেকবার ইন্টারিম গভর্নমেন্টের সময় হওয়ার চেষ্টা করেছেন, এই নির্বাচন হয়েছে সেটা ভাঙার চেষ্টা করেছেন। তারপরে যে মেম্বারগুলো হয়েছেন দেখেন প্রত্যেকে সালাউদ্দিন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, ওনার ছেলে আছে এখানে, ববি হাজ্জাজের ওয়াইফ আছে, এরকম আমির খসরু ভাইয়ের ছেলে আছে। তাহলে এইটা এরকম নিয়োগ তো আসলে ফ্যাসিস্ট আমলেও হয় নাই। আপনি কি দেখতে পাচ্ছেন যে একটা পরিবার থেকে আপনি যদি তার পরিবারের সদস্যদের একটা ক্রিকেট বোর্ডে অন্তর্ভুক্ত করেন, তারা যোগ্য তো, আপনি যোগ্যতার মাপকাঠি আসলে কিসে? মানে এই যোগ্য কি শুধুমাত্র যারা রাজনৈতিক দলে যারা নেতা আছেন তাদের পরিবারেরই সবাই যোগ্যতা সম্পূর্ণ? যোগ্যতার মাপকাঠি আসলে কিসে বিচার করা হবে? আমি আপনাকে প্রশ্ন করছি, কি যোগ্যতা মানে মানে বলে আসলে? না, এটা আমি জানি না, সরকার জানে যে বিসিবি এই যোগ্যতা আরো অনেক সদস্য হওয়ার জন্য অনেক কি মন্ত্রী যোগ্যতা? ছিল
বিএনপির অনেক মন্ত্রী ছিল, তাদেরও তো সন্তানরা ছিল, তারা তো আসে নাই, তাদেরকে কোন যোগ্যতায় নেওয়া হলো? আমি আসলে যোগ্যতার মাপকাঠিটা কি, বিসিবি কি ক্রাইটেরিয়া সেট করেছে, আমি আসলে আমার সহ আলোচককে হয়তো সেটা জি জানতে চাই। সাদাত হোসেন সেলিম, এই যে গণভোটের রায়ের বাস্তবায়নের জন্য বিরোধী দল রাজপথে যেতে বাধ্য হচ্ছে বলে বলছেন, তো জুলাই সনদ নিয়ে তো বিএনপির দ্বিমত নেই, সেটা তো বাস্তবায়ন করবেই, কিন্তু এরপরও কেন, কোথায় বাধাটা, কোথায় আসলে? বাধা কোথাও না, মনস্তাত্ত্বিক বাধা, মানে এক ধরনের সরকারকে চাপে রাখার বাধা, তারপরে আপনার নিজেদের শক্তিমাত্রা কেমন আছে কি না সেটা একটু মানে পরিচর্যা করার জন্য একটা প্রচেষ্টা আর কি। এখানে জুলাই সনদ যেটা আপনার, জুলাই সনদে তো বিএনপি স্বাক্ষর করেছে, আলোচনা করেছে, স্বাক্ষর করেছে, নোট অফ ডিসেন্ট দিয়েছে, মোট আপনার 84টার আপনার পয়েন্টের উপর সেখানে অধ্যাদেশ বলেন বা আপনার জুলাই সনদে আমরা স্বাক্ষর করেছি। তার মধ্যে বিএনপি সহ কয়েকটি রাজনৈতিক দল মানে 10-12টা পয়েন্ট নিয়ে নোট অফ ডিসেন্ট দিয়েছে। এখন বিএনপি যেটাতে নোট অফ ডিসেন্ট দিয়েছে সেটা তো বিএনপির যেহেতু সরকার পরিচালনার দায়িত্ব পেয়েছে, তাহলে বিএনপি তার মতামতকেই প্রতিফলিত করবে, এটা একদম স্পষ্ট কথা। এটার মধ্যে আর কোনো রাগঢাকের আমি একটু এটাও জানতে চাই রাগঢাকের যে কিছু নাই। সংবিধান সংশোধন পরিষদ হ্যাঁ, আর সংবিধান সংস্কার পরিষদ, এই দুটার মধ্যে পার্থক্যটা কি? দেখেন, সংবিধান সংস্কার পরিষদ, সংবিধান বা মানে সংশোধন পরিষদ, এটার মধ্যে এখানে সংবিধান সংস্কার করার জন্য বা সংবিধান পরিবর্তন করার জন্য সংসদে আলোচনা কমিটি যেটা মানে যেটা সংশোধন কমিটি, এটা আবার শপথ যেগুলো নিয়ে এগুলো করা হয়েছে, এগুলো একেবারে মানে সংবিধান সংশোধন কমিটি তো বিএনপি করার জন্য আহ্বান করেছেন। সংবিধান সংস্কার পরিষদ করলে সমস্যা কি? এটা তো গণভোটের অধ্যাদেশে ছিল। দেখুন, এখানে আপনার অন্তর্বর্তীকালীন সরকারের সমস্ত কিছুকে বিএনপি হুবহু ধারণ করবে আপনার এতটা আশা করার কোনো কারণ নাই। আবার অন্তর্বর্তীকালীন সরকারকে জামাত এনসিপি হুবহু তার নিজের সরকার মনে করে তাদেরকে হুবহু তাকে সমর্থন করতে হবে, এটা চিন্তা করার কোনো কারণ নাই। আমাদের এখানে সংসদ আছে, আমরা আলাপ আলোচনা করব, আলাপ আলোচনার মধ্যে যতটা আপনার মানে অধ্যাদেশ আমাদের গ্রহণ করা দরকার ততগুলো অধ্যাদেশ আমরা গ্রহণ করব, যতগুলো অধ্যাদেশ মনে করব যে এই মুহূর্তে প্রয়োজন ছিল না বা এটা মানে অন্তর্বর্তীকালীন সরকারের এখতিয়ার ছিল না, সেগুলো নিয়ে আমরা সংসদে আলোচনা করব। যেমন এই সংসদে যে বিলগুলো উত্থাপন হচ্ছে, আমরা সমস্ত বিলগুলো কিন্তু এ পর্যন্ত একদম আনএনিমাস মানে সর্বসম্মতিক্রমে আমরা কিন্তু গ্রহণ করছি। আর যেগুলোতে নোট অফ ডিসেন্ট আছে, বিলগুলো উত্থাপন করা হয়েছে, পরবর্তীকালে এগুলো নিয়ে আলোচনা করা হবে। সুশীল সমাজ থেকেও কিন্তু ওই বদিউল আলম সহ আরও যারা এই জুলাই আন্দোলনে ছিলেন, তারাও কিন্তু এই বিষয়টা নিয়ে বিভিন্ন সিম্পোজিয়াম আলোচনায় বলছেন যে জুলাই সনদটি এটা আলোচনার জন্য বলতেছেন আর কি, হুবহু বাস্তবায়ন করা, যেটা বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে। আমি আপনাকে একটা কথা বলি যে এখানে তারা প্রস্তাব দিয়েছে যে সরকার প্রধান এবং দলীয় প্রধান একজন হতে পারবেন না। বিএনপি এটাকে বলেছে যে না, এটা একজনের মৌলিক অধিকার ক্ষুণ্ণ করা যাবে না। আমি একজন বিএনপি কর্মী হিসেবে যদি মনে করি যে যিনি আমার দলের প্রধান তিনি প্রধানমন্ত্রী হতে পারবেন, এটা যদি আমি মনে করি, তাহলে আমার এই মৌলিক অধিকারকে ক্ষুণ্ণ করার জন্য আইন করার তো কোনো প্রয়োজন নাই। এটা তো পৃথিবীর অন্য দেশে কোনো নজির নাই, এটাকে তো আপনার নজির হিসেবেও দেখতে পারেন না। এইরকম বেশ কয়েকটা বিষয় আছে যেটার সাথে আমরা ঐচ্ছিক হতে পারে, সেই সময় আমরা এটা বিবেচনা না। এই যে আপনি দেখেন, কোনো দল যদি চিন্তা করে সেটা করতে পারে। আপনি কয়েকটা জিনিস দেখেন, আপনি সব কিছু আপনি একভাবে চিন্তা করলে হবে না। আমরা তো সবচেয়ে বড় সংস্কারটা করেছি সংবিধানের 70 অনুচ্ছেদকে যা আমরা রহিত করেছি। একজন সংসদ সদস্য তার দলের বিপক্ষে গিয়ে ভোট দিতে পারবে, এর চেয়ে বড় সংস্কার আর কি, এর চেয়ে বড় সংসদীয় স্বাধীনতা আর কি। তো সেখানে কিছু কিছু ব্যাপার যে একজন প্রধানমন্ত্রী 10 বছরের বেশি ক্ষমতা থাকতে পারবেন না, এই যে একটা আইন আমরা এটার পক্ষে অবস্থান নিয়েছি, তো আপনি এটার জন্য আমাদেরকে অভিনন্দন জানাবেন না। কিন্তু আপনার নির্বাহী বিভাগকে অকার্যকর করার জন্য অন্তর্বর্তীকালীন সরকার বেশ কিছু পদক্ষেপ নিয়েছে ইন্টেনশনালি, একেবারেই ইন্টেনশনালি। সেই সময়ে এই তাদের উদ্দেশ্য ছিল জুলাই সনদের নামে নির্বাচনটাকে প্রলম্বিত করা। আমরা এটা বুঝতে পেরেছি। আমি নিজে জুলাই আপনার মানে এই যে ঐক্যমত্য কমিশনে একদম প্রতিদিন আমি উপস্থিত ছিলাম, এমনকি সে সনদে আমরা স্বাক্ষরও করেছি। আমরা একটা নির্বাচন চেয়েছি, নির্বাচনটা আমরা করতে পেরেছি। এখন নির্বাচিত সংসদে আমরা প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করব। এখানে 4-5টা ইস্যু ছাড়া বেশি নেই, অন্যগুলো তো
বিএনপি তো বলছে হুবহু দাড়ি কমা সেমিকলন সহ সেগুলো বাস্তবায়ন করবে। এবং আপনি দেখছেন আজকে এই পর্যন্ত 12টা যে অধ্যাদেশ পাশ করা হয়েছে। ডাক্তার আহাদের কাছে আসতেছি একদম শেষ মুহূর্তে, আমরা আমাদের হাতে 1.5 মিনিট আছে। ডাক্তার আহাদ যেটি বললেন যে এই অন্তর্বর্তীকালীন সরকার এটা ইন্টেনশনালি করেছিল, শাহাদাত হোসেন সেলিম বলছিলেন যে দেখুন বিএনপির যদি নির্বাচন বিলম্বিত করার জন্য, যে বিএনপির যদি আপনি 31 দফা দেখেন, একদম 1 নম্বর দফায় কিন্তু সংবিধান সংস্কার পরিষদ নিয়ে স্পষ্ট করে লেখা আছে তাদের নির্বাচনে এইটা তারা যদি সরকারে যায় তাহলে তারা এটা সংবিধান সংস্কার পরিষদ করে সংবিধানের সংস্কার করবে, কিন্তু সেটা তারা রাখলো না। ইভেন আমাদের যে স্বরাষ্ট্রমন্ত্রী, যে যাকে কিনা ছায়া প্রধানমন্ত্রী বলা হচ্ছে, অনেকে জনগণ বলছে, আমরা আসলে এভাবে বলতে চাই না, উনি আসলে বলেই গেলেন সংবিধান কখনো সংশোধন হয় না। সংবিধান আসলে বারবারই সংশোধন হয়েছে। সংবিধান বিভিন্ন সময় উনি বলেছেন যে সংস্কার হয় না, হ্যাঁ, সংশোধন হয়, সংশোধন হয়, বাতিল হয়, সংস্কার হয় না। কিন্তু সংবিধান আসলে বারবারই পরিবর্তন হয়েছে বিএনপির দ্বারাই। জিয়াউর রহমানই করেছেন, বিভিন্ন অধ্যাদেশের মধ্যে পরবর্তী বিভিন্ন সরকারের সেটাকে বাতিল করেছেন। আমার প্রশ্নটা দেখি, আপনি নির্বাচনী ইশতেহারে আপনি 31 দফায় আপনি বললেন যে আপনার সংবিধান সংস্কার আপনি করবেন এবং এইটা গণভোটে আপনি আবার হ্যাঁ পক্ষেও প্রচারণা করলেন, গণভোটে হ্যাঁ ভোটও আপনি ক্যাম্পেইন করলেন। এখন আবার এসে বলছেন যে না, এটা আসলে হয় না। দুটো তো দ্বিচারিতা হয়ে গেল জনগণের কাছে। আসলে আপনাকে তো বলছেন যে সংবিধান সংশোধন কমিটি একই, তো না একই না, দুটো তো একই না। এটা তো গণভোটে স্পষ্ট করে ছিলই যে সংবিধান সংস্কার পরিষদে আলাদা করে শপথ নেবে এবং এই পরিষদ আপনাকে মানে কনস্টিটিউশন কি হবে সেটাকে উল্লেখ করবে। সেকেন্ড কথা বলিয়া, আপনি যে নির্বাচনের কথা বললেন, নির্বাচনে আসলে ডিলে হওয়ার জন্য বা ডিলে করার জন্য আসলে জুলাই সনদ নিয়ে তালবাহানা করছে বিরোধী দল। আসলে আমি দেখেন আজকে কিন্তু প্রতিমন্ত্রী কিন্তু বলে ফেলেছে যে আসলে আমরা ট্রফি নিতে যাই না। ট্রফি প্রফেসর ইউনূস লন্ডনে গিয়ে মানে প্রাইম মিনিস্টারকে ট্রফি দিয়ে এসছে এবং নির্বাচনের ডেট নিয়ে এসছে। আসলে আপনার দলীয় একজন প্রতিমন্ত্রী সংসদে গিয়ে এ কথা বলতে পারেন কিনা, এবং এটা আসলে সত্যতা কি, এটা আমার সহ আলোচক হয়তো আমাকে জানাবেন। আজকে সংসদে এই কথাটা বলেছে। আমাদের 30 সেকেন্ড হাতে আছে, একদম শেষ প্রান্তে। আপনার কিছু বলার আছে? এটা না, ওই আমাদের স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেছেন, সেটা তিনি লন্ডনে ট্রফি পৌঁছে দেওয়া হয়েছে, এটা রূপক অর্থে বলেছেন যে আমরা আমাদের সমস্ত ট্রফিগুলো আমাদের, মানে 71 ট্রফি আমাদের, 70 মানে 90 ট্রফি আমাদের, 24 ট্রফি আমাদের, এটা আর কারোই নেই আমাদের। আমরা হ্যাটট্রিক করেছি ট্রফিতে এবং সেই ট্রফিটা পৌঁছে দিয়ে তারিখ নিয়ে এসেছে। এই কথাটার ব্যাখ্যাটা আসলে না, নির্বাচনের তারিখ তো নির্বাচন কমিশন ঘোষণা করেছে, এটা তো বলেছে যে নির্বাচনের তারিখ আসলে লন্ডন থেকে প্রফেসর ইউনূস নিয়ে এসেছে। না, এটা আমরা প্রত্যেকেই জানি। আমরা ডিসেম্বর মাসে নির্বাচন চেয়েছি, প্রফেসর ইউনূস সবাই মতামত উপেক্ষা করে এপ্রিলে নির্বাচন দিয়েছে। পরবর্তীকালে আমাদের চাপের মুখে সেটা ফেব্রুয়ারিতে হয়েছে এবং ফেব্রুয়ারিতে যথাসময়ে নির্বাচনটা হয়েছে, সঠিক সময়ে। এখন এপ্রিল কিন্তু আর নির্বাচনের সময় না। আপনারা আজকে দেখছেন যে প্রচণ্ড কালবৈশাখী আজকে বয়ে গেছে ঢাকা শহরে, তাই না? তো সুতরাং আমরা একটা সঠিক সময় নির্বাচনটা পেয়েছি। এই নির্বাচন দেওয়ার সদিচ্ছা অনেক উপদেষ্টা ছিল না। অনেক উপদেষ্টা মানে 5 বছরের জন্য দেখতে চাই, নিজেকে নিজে ঘোষণা করা হইতে আরম্ভ করে হেন কোনো চক্রান্ত ষড়যন্ত্র ছিল না যেটা করে নাই। এখন আস্তে আস্তে এটা বের হচ্ছে। হেন কোনো দুর্নীতি ছিল না যারা এটা করে নাই। তারপর তারা স্থানীয় সরকার নির্বাচনকে আগে করতে চেয়েছে, অনেক কিছু এখানে আস্তে আস্তে অনেক কিছু বের হবে। সেইখানে বিএনপি অত্যন্ত মেধা খাটিয়ে, অত্যন্ত ধৈর্যের সাথে পুরো পরিস্থিতি মোকাবিলা করে একটা নির্বাচন অনুষ্ঠান করেছে এবং সেই নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে, সরকার গঠন করেছে এবং আপনার জাতির আকাঙ্ক্ষা বিএনপি বাস্তবায়ন করবে। 30 সেকেন্ডে কিছু বলার আছে আপনার? না, আসলে আমরা বলি যে এই যে 24 পরবর্তী আমরা সবাই ফ্যাসিবাদী প্ল্যাটফর্ম থেকে উঠে আসা, বিরোধী দল সরকারি দল সব পক্ষই। আমার প্রশ্ন হচ্ছে যে বিসিবিতে আজকে যে নিয়োগ করা হলো, বিসিবির যে সভাপতি করা হলো তামিম ইকবালকে, তামিম ইকবাল 3 আগস্ট গণভবনে ফ্যাসিস্ট হাসিনার সাথে দেখা করতে গিয়েছিলেন। আমরা যখন ঢাকা মেডিকেল কলেজে লাশ গুনছিলাম মানুষজনের জীবন বাঁচানোর তাগিদে, আমরা 72 ঘন্টা হাসপাতালে ছিলাম, ঠিক সেই সময়ে তামিম ইকবালের কি প্রয়োজন ছিল যে আসলে গণভবনে শেখ হাসিনা ফ্যাসিস্ট খুনি হাসিনাকে রক্তের উপরে পা দিয়ে কেন তামিম ইকবাল শেখ হাসিনার সঙ্গে 3 তারিখে দেখা করতে গেলেন? দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমাদের সময় শেষ, আজকের মতো এখানেই শেষ করছি। ইস্পাহানী মির্জাপুর 0 আওয়ার। ভালো থাকবেন, বৈশাখী টেলিভিশনের সঙ্গে থাকবেন।